আসসালামু আলাইকুম কমার্সের শিক্ষার্থীরা, তোমরা যারা সি ইউনিট থেকে বিলং করছো এবং তোমরা যারা জিএসটি কে ফোকাস করে বর্তমানে তোমাদের প্রিপারেশন চালিয়ে নিয়ে যাচ্ছ, তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষা কিন্তু 27 মার্চ। সো তোমাদের লাস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং লাস্ট একটা চান্স জিএসসিতে চান্স পাওয়ার ক্ষেত্রে, এবং এক্ষেত্রে আমাদের প্রায় 2400 সিট রয়েছে জিএসসিতে কমার্সের পোলাপানের জন্য, প্রায় 19টিরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেক্ষেত্রে তুমি যদি একটা মিনিমাম অ্যামাউন্টের নাম্বার যদি পেয়ে যাও, তাহলে তুমি জিএসসিতে চান্স পেয়ে যাচ্ছ। সেটা যদি আমি বলি 65 বা 60, তোমার কিন্তু চান্স হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য ম্যানেজমেন্টে 35-এ 35 পাওয়ার জন্য একটা সহজ সাবজেক্টকে গুছিয়ে দেওয়ার জন্য আমাদের এই ক্লাস সিরিজ। তো আমরা আজকে ম্যানেজমেন্টে বিগত বছরে আসা কিছু প্রশ্ন টাইপ নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের সামনে যে প্রথম যে প্রশ্নটা আছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। এটা এসেছে কোন চ্যাপ্টার থেকে? তোমরা আগে সবাই এতক্ষণে বুঝে গিয়েছো। স্মারকলিপির কোন দ্বারা কোম্পানির কার্যসীমা নির্ধারণ করে? দেখো, একটা কোম্পানির জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দলিল সেটা হচ্ছে বেসিক্যালি দুইটা। হ্যাঁ, একটাকে আমরা বলি হচ্ছে এমওএ, আর একটাকে বলি হচ্ছে এওএ। এমওএ মানে হচ্ছে তোমার স্মারকলিপি, সংঘ স্মারক, পরিমেল বন্ধ, ব্লু প্রিন্ট, গণতন্ত্র, সংবিধান, অনেকগুলো কিন্তু নাম। সো আরেকটা হচ্ছে তোমার এওএ বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা হচ্ছে গৌণ দলিল বা পরিমেল নিয়মাবলী বা কোম্পানির অগুরুত্বপূর্ণ দলিল বলেও থাকি। তো সেক্ষেত্রে আমাদের এখানের মধ্যে টোটাল 6টা ধারা আছে। কয়টা ধারা আছে? 6টা ধারা আছে। এই ধারাগুলো একটু অনেকের মনে থাকে না, সেগুলো একটু মনে করিয়ে দিই আমার সাথে সাথে গানের তালে তালে। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। 6টা ধারা কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেছে। আমার সাথে আবার নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। ঠিক আছে। আরেকটা যেটা অগুরুত্বপূর্ণ দলিল, সেটা চাইলে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো না প্রস্তুত করেও পারে, সেজন্য তারা টেবিল এ অথবা তফসিল 1 চাইলে গ্রহণ করতে পারে। ওকে, আচ্ছা। তো এক্ষেত্রে এই যে 6টা যে ধারা আছে, ধারাগুলোর মধ্যে সবগুলো ধারা তো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ধারা সেটা হচ্ছে ভাইয়া নামের ধারা। এই নামের ধারাটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং নামের ধারার পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে, সেটা হচ্ছে উদ্দেশ্যের ধারা। এবং উদ্দেশ্যের ধারাটা সহজে কিন্তু পরিবর্তন করা যায় না। কোম্পানি চাইলে এই উদ্দেশ্যের ধারাটা সবসময় পরিবর্তন করতে পারবে না, কারণ এটা হচ্ছে তাদের অবজেক্টিভ, এবং এটার বাইরে যদি কোম্পানি কোনো কিছু করতে চায়, সেটা হচ্ছে গিয়ে তোমার আইনের বহির্ভূত হয়ে যাবে। হ্যাঁ, আইনের বহির্ভূত হয়ে যাবে। ওই জন্য বলা হয় যে একটা কোম্পানির কার্যসীমা নির্ধারণ করা হচ্ছে তার উদ্দেশ্যের ধারা। ঠিক আছে। আচ্ছা, এর বাইরে যদি কোনো কাজ করে, সেক্ষেত্রে এটা অবৈধ হয়ে যাবে। আচ্ছা, 15 নম্বর যে কোশ্চেনটা এসেছে, সেটা হচ্ছে অংশীদারি কারবারি নিবন্ধন। এটা কেমন আমাদের জিজ্ঞেস করেছে আর কি। আচ্ছা, অংশীদারি ব্যবসায় নিবন্ধন আসলে কেমন? দেখো, আমি যদি একটু তোমাদের কাছে কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের কোম্পানি তো কোম্পানি বলো বা এক মালিকানা ব্যবসা বলো, এগুলোর কিছু টাইপ আছে। তার মানে হচ্ছে ব্যবসায়ের মালিকানার ভিত্তিতে ব্যবসা হচ্ছে ভাইয়া তোমার 5 প্রকার। কত প্রকার ভাইয়া? 5 প্রকার। যেমন একটা আছে হচ্ছে তোমার এক মালিকানা, তারপর হচ্ছে অংশীদারি, তারপর হচ্ছে কোম্পানি, তারপর হচ্ছে সমবায়, এবং সবশেষ হচ্ছে রাষ্ট্রীয়। হ্যাঁ, তাহলে পরীক্ষায় যদি আসে মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন কত প্রকার, সেটা হচ্ছে তোমার 5 প্রকার। আবার যদি আসে বৈশিষ্ট্য ও মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন কত প্রকার, তখন হচ্ছে তোমার 7 প্রকার। তো এক্ষেত্রে এই যে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা নিবন্ধন করা বাধ্যতামূলক নয়। হ্যাঁ, আর বাকিগুলা কিন্তু নিবন্ধন করা বাধ্যতামূলক। ঠিক আছে। এবং এই এক মালিকানা ব্যবসায় কিন্তু দায় কিন্তু অসীম, অংশীদারি ব্যবসা কিন্তু দায় অসীম, কোম্পানিতে হচ্ছে দায় সীমাবদ্ধ। হ্যাঁ, আর সমবায়ও দায় সীমাবদ্ধ। হ্যাঁ, আর রাষ্ট্রীয় ব্যবসাতে তো দায়িত্ব গ্রহণ করে কে? রাষ্ট্রই গ্রহণ করে। তো সেক্ষেত্রে এটাও দায়টা বলা চলে যে রাষ্ট্রের ক্ষেত্রে এটা অসীম দায়। ঠিক আছে। তো এই ছিল হচ্ছে কি আমাদের বিষয়টা। এবং এই যে অংশীদারি ব্যবসা এবং এক মালিকানা ব্যবসা নিবন্ধন করা কিন্তু বাধ্যতামূলক নয়, এবং তার পাশাপাশি এই দুটো ব্যবসায়ের কিন্তু কৃত্রিম ব্যক্তিসত্তা নেই। মানে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায় বৈশিষ্ট্যগুলো প্রায় কাছাকাছি মিলে যায়, কৃত্রিম ব্যক্তিসত্তা নেই। কিন্তু অন্য যে 3টা ব্যবসা হয়েছে, কোম্পানি বলো, সমবায় বলো, রাষ্ট্র বলো, এগুলোর কিন্তু কৃত্রিম ব্যক্তিসত্তা আছে, নিজস্ব সিলমোহরও আছে। তার মানে আমরা যে কোশ্চেনটা আমাদের সামনে এসেছে, অংশীদারি কারবার নিবন্ধন হচ্ছে ভাইয়া কম্পালসারি। ঠিক আছে, অংশীদারি ব্যবসা নিবন্ধন কি বলতো? কম্পালসারি। ওকে। এবং 1932 সালের অংশীদারি আইনে জিনিসটা কি করা হয়েছে? ঐচ্ছিক করা হয়েছে, বা সরি কম্পালসারি। আমাদের এই কোশ্চেনটা হবে কি বলতো? অপশনাল। কি হবে? অপশনাল হবে। কারণ আমরা একটু আগে দেখেছিলাম যে বাধ্যতামূলক নয়। একটু আগে কি দেখেছিলাম?
বাধ্যতামূলক নয়। তার মানে এই জিনিসটা আমরা কম্পালসারি দিব নাকি অপশনাল দিব? দ্যাট ইজ অপশনাল। কারণ অংশীদারি ব্যবসা এবং এক মালিকানা ব্যবসায় আমাদের নিবন্ধন করা বাধ্যতামূলক নয়, তার মানে এটা কি অপশনাল। ওকে, এরপরে যে 16 নম্বর যে কোশ্চেনটা এসেছে, অংশীদারি আইনের কত ধারায় নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে? দেখো, অংশীদারি ব্যবসায় নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছিল, মানে নিবন্ধন করার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছিল হচ্ছে তোমার 58 এর 1 নং ধারায়। তোমরা ধারাগুলো আসলে সবগুলা মনে রাখতে হয় না। অংশীদারি যেমন হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ধারা হচ্ছে তোমার 7, হ্যাঁ, আর নির্দিষ্ট অংশীদারি ব্যবসা হচ্ছে ধারা নাম্বার 8। এই কয়েকটা ধারা মনে রাখলে হয়। আর নিবন্ধন করার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে তোমার কি 58, হ্যাঁ। আর নিবন্ধন না করলে যে ধারায় বলা হয়েছে সেটা হচ্ছে তোমার কি 69, মানে নিবন্ধন না করার পরিণাম সম্পর্কে বলা হয়েছে 69 নাম্বার ধারায়। এরপর বলা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি বলতো? দেখো, আমরা যদি একটা মানুষের হার্ট কি, একটা মানুষের ভিত্তি, হ্যাঁ, একটা মানুষের হৃৎপিণ্ড হচ্ছে একটা মানুষের ভিত্তি, ঠিক তেমনি অংশীদারি ব্যবসা যদি আমরা করতে যাই সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে ভাইয়া চুক্তি। এখন মাঝে মধ্যে কিছু কোশ্চেন আসে যে চুক্তির মধ্যে তো বিভিন্ন ভেরিয়েন্ট আছে, যেমন চুক্তি হচ্ছে আসলে ভাইয়া তোমার 3 প্রকার। চুক্তি হচ্ছে কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে তোমার মৌখিক, লিখিত, তারপর হচ্ছে লিখিত ও নিবন্ধিত। সো এই লিখিত চুক্তিকে অনেক সময় আমরা চুক্তি পত্র বলেও ডাকি, ঠিক আছে, বা ডিড বলেও ডাকি। তো একটা সময় একটা কোশ্চেন এসেছিল যে চুক্তিপত্র ছাড়া কি অংশীদারি ব্যবসা করা যাবে? যাবে, কারণ আমার চুক্তি তো মৌখিক তো হতে পারে, হ্যাঁ, তার মানে চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা করা যাবে না, হ্যাঁ, কিন্তু চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা করা যাবে। কথাটা একটু মাথায় রাখো, চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা করা যাবে না, কিন্তু চুক্তিপত্র ছাড়া করা যাবে। কারণ চুক্তিপত্র তো আমার চুক্তি তো লিখিত হতে হবে এমন কোনো কম্পালসারি নেই, বা এমন কোনো বিষয় নেই, বা এমন কোনো রিকমেন্ডেশন নাই যে আমার চুক্তিটা লিখিতই হইতে হবে। চুক্তি চাইলে তো মৌখিকও হতে পারে। তার মানে চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা করা সম্ভব নয়, কিন্তু চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা করা সম্ভব, ঠিক আছে। তার মানে এখানের মধ্যে মূল ভিত্তি কি বলতো? মূল ভিত্তি হচ্ছে কি আমাদের নিবন্ধিত অথবা লিখিত চুক্তিপত্র। ওকে, পারবো আমরা ইনশাল্লাহ মূল ভিত্তি হিসেবে কাজ করে। আচ্ছা, এরপর হচ্ছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার পরিণাম সম্পর্কে বলা হয়েছিল আমাদের ধারা নাম্বার 69। ওকে, ধারা নাম্বার কত? 69। আচ্ছা, এরপর হচ্ছে যে অংশীদারি কারবার শুধু মূলধন যোগান দেয় কিন্তু কার্য পরিচালনায় অংশগ্রহণ করে না। দেখো, অংশীদারি ব্যবসার অংশীদারদের বিভিন্ন টাইপ আছে, ঠিক আছে। অংশীদারদের বিভিন্ন টাইপের মধ্যে হচ্ছে যেমন গুমন্ত অংশীদার, কর্মী অংশীদার, হ্যাঁ, তারপর হচ্ছে বিধিবদ্ধ তোমার হচ্ছে গিয়ে প্রতিবদ্ধ অংশীদার, হ্যাঁ। তো এরকম আমাদের অনেকগুলো অংশীদারদের টাইপ আছে, এবং এখানের মধ্যে শুধু মূলধন দেয় কিন্তু অন্যান্য কোনো কাজ করে না, তার মানে সে টাকা দিয়ে ঘুমায় পড়ে। টাকা দিয়ে কি করে? ঘুমায় পড়ে। তার মানে তার নাম হচ্ছে ভাই তোমার কি বলতো? তার নাম হচ্ছে তোমার কি নিষ্ক্রিয় অংশীদার অথবা ঘুমন্ত অংশীদার অথবা স্লিপিং পার্টনার। স্লিপিং পার্টনার, কি আবার হাসাহাসি করার কোনো দরকার নাই। স্লিপিং পার্টনার, ঘুমন্ত অংশীদার মানে ঘুমায়। ওকে, এরপর 20 নাম্বার যে কোশ্চেনটা আমাদের সামনে এসেছে, কাজে গতানুগতিক পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতির কথাটা কে বলেছে? বৈজ্ঞানিক কথা বলেছে হচ্ছে আমাদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেলর। এই এফ.ডব্লিউ. টেলর হচ্ছে আমাদের অনেকগুলো কাজ করেছে। একটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠনের জনক। কার্যভিত্তিক সংগঠন কত সালে উদ্বুদ্ধ হয়? 1880 সালে। এবং সে হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় 4টি নীতি দিয়েছে। কয়টি নীতি দিয়েছে? 4টি নীতি দিয়েছে, এবং তাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনা জনক। এবং তার পাশাপাশি আরেকটা কথা মনে রাখবা, পার্থক্যমূলক মজুরি প্রথারও জনক হচ্ছে এফ.ডব্লিউ. টেলর। এবং তোমাদের যাদের প্রিপারেশন আসলেই ভালো না, জিএসটি প্রিপারেশন, তোমরা চাইলে ভালো রকম প্রিপারেশনটা গুছিয়ে নেওয়ার জন্য আমাদের জিএসটি সিউনিট কোর্সটি এনরোল করে নাও, এবং এটা করলে তোমার জিএসটি প্রিপারেশনটা আরো বেশি স্মুথ হবে। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।